জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। ইংরেজি অনার্স থেকে সাংবাদিকতা পড়ার ইচ্ছেতে জার্নালিজম ডিপার্টমেন্ট ক্যালকাটা ইউনিভার্সিটিতে জয়েন। আবার মাস্টার শেষ হওয়ার আগেই চাকরি, এবং চাকরির সূত্র হচ্ছে সিকিম। সেখানে সিকিমে গিয়ে তো একেবারে প্রায় সিকিম লন্ডভন্ড, কিভাবে আর কে, সেটা শুনে নেব আমাদের আজকের যিনি পার্টিসিপেন্ট, আমাদের আজকের মনোমিতাতে যিনি এসেছেন, বিখ্যাত সাংবাদিক সুজিত রয়ের কাছ থেকে। কিভাবে কি করেছেন, ওনার স্টোরি, ওনার শুরু থেকে আজ অবধি ট্রাভেল স্টোরি শুনে নেব সুজিত দার কাছ থেকে। সুজিত দা, খুব ভালো লাগছে আজকে মনোমিতাতে আপনাকে আমাদের মধ্যে পেয়ে। সুজিত দা ছাড়াও আমাদের সাথে রয়েছেন সজল দা আছেন, রাহুল রয়েছেন। তো আমি চলে যাব সুজিত দার কাছে মনোমিতাতে আজকে সুজিত দার স্টোরি। তো শুনবো আমরা। না, তোমরা যে শোটা করো মনোমিতা, সেটা বেসিক্যালি মানুষের জীবনের সংগ্রাম নিয়ে। সেই অর্থে বলতে পারি যে একজন সাংবাদিকের জীবন মানে সারা যতদিন সে চাকরির মধ্যে থাকবে, যতদিন সে সাংবাদিকতা করবে, ততদিনই কিন্তু তার সংগ্রাম, প্রত্যেকটা দিনই সংগ্রাম, এবং প্রত্যেকটা দিনে সেই সংগ্রামের মধ্যে দিয়ে তাকে সাফল্য পেতে হবে। সাফল্য না পেলে ব্যর্থতাই তার জীবনের একেবারে একটা মানে শেষ সীমা টেনে দেয়। সুতরাং আমাদের ওই আজ প্রায় 42-43 বছর হয়ে গেল, প্রতিটা দিনই সংগ্রাম করেই যাই। সেরকম তুমি যখন সিকিম দিয়ে শুরু করলে আমার জীবনের প্রথম সাংবাদিকতার জায়গা, তার আগে অবশ্য ফ্রিল্যান্স করেছি প্রচুর, কিন্তু চাকরি বলতে সেটাই। তো ওখানে আমি তখন ইউএনএর প্রতিনিধি হিসেবে আছি। তখন ওখানে চিফ মিনিস্টার ছিলেন নরবাহাদুর পান্ডারি। মানুষটা খুবই সুন্দর দেখতে, খুবই মিষ্টি কথাবার্তা, কিন্তু মানুষটা খুব দুর্নীত এবং দুর্বৃত্তও বলা যেতে পারে। এই বদনামটা আমি সম্পর্কে কলকাতা থেকেই শুনে গেছি। তো যাই হোক, একটা ছোট্ট শহর এবং সেখানে একটা ছোট্ট রাজ্য, সেখানে সাংবাদিকতা করতে গেলে চিফ মিনিস্টারের সঙ্গে তো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতেই হবে। তো সেই উদ্দেশ্যে গেলাম ওনার অফিসে, অ্যাপয়েন্টমেন্ট করেই গেলাম। যাওয়ার পরে প্রথম যে কথাটা উনি আমায় বলেছিলেন যে আমি কোনো সাংবাদিককে বিশ্বাস করি। একটা মানুষ প্রথম আলাপে কোনো মানুষের একটা পেশা নিয়ে কোনো মানুষকে এইভাবে আক্রমণাত্মক কথা বলে না। এবং যাই হোক, তারপরে যখন আমি আলটিমেটলি এসে কথা বলে আলটিমেটলি সিচুয়েশান ম্যানেজ করে যখন বেরিয়ে এলাম, তখন কিন্তু আমি একটা মানসিকভাবে তৈরি ছিলাম যে কয়েক মাসের মধ্যেই কিন্তু তোমার আমি মুখোশ খুলে দেব। তো প্র্যাকটিক্যালি সিকিম সম্পর্কে মানুষের একটা ধারণা সেই সময়, আমি অনেকদিন আগের কথা বলছি, এটা 1981। তো সেই সময় কিন্তু সিকিম আজকের মতো সিকিম ছিল না, এবং তখনও কিন্তু ওখানে ওই লোকের একটা ধারণা ছিল সিকিম মানেই হচ্ছে ওই গ্যাংটকে গণ্ডগোল করছে জায়গা। কিন্তু সেরকম শহর নয়, শহরটা খুব শান্তশিষ্ট, নিরিবিলি এবং খুব ভদ্র মানুষের সেখানে, লোকজন খুব ভালো। যাই হোক, তো ঘটনা গড়ায় আমিও কাজ করি, করতে করতে আচমকাই একদিন ওই সিকিম সেক্রেটারিয়েটে আমাকে একজন সাউথ ইন্ডিয়ান আইএস অফিসার ছিলেন, আমি নাম বলছি না। তো তিনি আমাকে দেখতে পেয়ে বলেন, আসুন আমার ঘরে আসুন, চাটা খাবো। তো শুনেছিলাম ওই ভদ্রলোক খুবই খুবই অনেস্ট অফিসার। উনি আমায় বিভিন্ন রকম কথাবার্তা গল্প চা খেতে খেতে হতে হতে তারপরে বললেন যে আপনি কি একটা ভালো খবর করতে পারবেন? কারণ আমাকে খবর করাই কাজ, কীরকম ভালো বলে আমাকে উনি একটা ফাইল দেখালেন, খুলে দিলেন, কনসার্ন পেজগুলো খুলে দিলেন, এ বললেন এটা পড়ুন। আমি দেখলাম সেটা একেবারে একটা সোনার খনি, মানে আমার মতো একটা বাচ্চা 21 বছর বয়সী সাংবাদিকের কাছে সেটা একটা সোনার খনি। সেখানে নরবাহাদুর ভান্ডারী সই করে 400 কোটি টাকা
ঘুষ নিচ্ছে একেবারে। ইটস এ স্ক্যাম। ইন 1981 400 কোটি টাকা, ভেবে দেখুন। আমি তো মানে চমকে গেলাম, চমকে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম আমার একটু ব্যাকগ্রাউন্ডগুলো বলে বলি। উনি সব তথ্য দিলেন, বললেন যে প্লিজ ডোন্ট ডিসক্লোজ মাই নেম, কীভাবে পেয়েছেন, কোথা থেকে পেয়েছেন, এগুলো যেন কোনোভাবে ফাঁস না হয়। বললাম দেখুন এগুলো আমাদের চাকরির শর্ত, আমরা কাউকে বলতে বাধ্য নই, ইভেন নট ইভেন টু সুপ্রিম কোর্ট। আমরা কোথা থেকে খবর পাই সেটা আমরা কাউকে বলতে পারি। তো আপনি নিশ্চিত থাকুন, আমরা না কখনো ফাঁস করব। তারপরে সেই সব কাগজপত্র নিয়ে জেরক্স করে দিয়ে আমাকে সিদ্ধান্ত হবে। যেদিন খবরটা আমি ফ্ল্যাশ করলাম সেদিনকে তো গোটা ভারতবর্ষে হয়েছে, কারণ তখনকার দিনে 400 কোটি টাকা স্ক্যাম মানে অনেক বড় ব্যাপার। চিফ মিনিস্টার তখন কিন্তু দিল্লিতে ছিলেন, সিকিমে ছিলেন। এবারে ওই ঘটনা ঘটার ওনার কাছে সঙ্গে সঙ্গে খবর চলে গেছে। উনি সঙ্গে সঙ্গে কলকাতায় ব্যাক করে সেদিনকে কলকাতার যা যা কাগজে যা যা খবর বেরিয়েছে সমস্ত কাগজ কিনে নিয়েছে, যা বিকেল পর্যন্ত যা পেয়েছে সেগুলো সব আমার ঘরে খবর, যত ম্যাগাজিন যত কাগজ সমস্ত কিনে নিয়েছে। কিনে নিয়ে উনি একটা খেয়েছেন এবং ওখানে যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তাকে বলেছেন যে আপনি ইমিডিয়েটলি মামলা ওনার বিরুদ্ধে মামলা করবেন। তো আমাদের কাজের দিক থেকে একটা সুবিধাজনক দিক ছিল সিকিমে সেই সময়টায়। সিআইডির যিনি চিফ ছিলেন তিনি বাঙালি, অ্যাডভোকেট জেনারেল যিনি তিনি নিজে বাঙালি, এসবিআই মানে এসআইবি সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরো তার হেড বাঙালি। তা আমাদের এই বাঙালি, এমনকি চিফ জাস্টিস নিজেও তখন বাঙালি, তিনি পরে আনন্দমোহন মুখার্জি, তিনি পরে আমাদের সুপ্রিম কোর্টেরও জাজ হয়েছে। তো এদের সঙ্গে আমাদের একটা কিন্তু সম্পর্ক ছিল, মানে মাঝে মাঝে আমরা কালচারাল প্রোগ্রাম করতাম, একসঙ্গে বসে আড্ডা দিতাম, এইভাবে এদের মধ্যে একটা সম্পর্ক ছিল। তো স্বাভাবিকভাবে শিকদারবাবুর কাছে, শিকদার মানে যিনি সিআইডির চিফ ছিলেন, উনি ওই অ্যাডভোকেট জেনারেলের কাছ থেকে ওটা শুনে সঙ্গে সঙ্গে উনি আমায় ফোন করেছেন, করে বললেন যে তোমার নামে কিন্তু মামলাটা করছে। মামলা হলে হবে, এটা তো আমার কিছু ব্যাপার না, আমি খবর করেছি কোম্পানি মামলা লড়বে, আমার কিছু ভয় পাওয়ার কিছু নেই। বললো না, অ্যাডভোকেট জেনারেল বলছেন যে যদি এটা পরে ইনকাম দিয়ে দেওয়া যায় তাহলে আর ঝামেলা হয় না। আসলে পরে ইনকাম দেওয়ার কোনো প্রশ্ন নেই, আমার হাতে সমস্ত ডকুমেন্ট রয়েছে, পরে ইনকাম আমরা দিচ্ছি। তাও তবুও আপনি যখন বলছেন আমি কোম্পানিকে জানাবো, কোম্পানি যদি রাজি না হয় কোম্পানি, আমার কিছু ব্যক্তিগতভাবে আমি পরে ইনকাম দেবো। আলটিমেটলি কোম্পানি বলতে কেন আমরা করি, ইটস নিউজ, এটা তো আমাদের কাজ, এটা আমরা কী করেছি, তোমার হাতে ডকুমেন্ট রয়েছে, তুমি জানো এটা আমাদের। আলটিমেটলি আমরা ক্ষমা চাইলাম না, মামলা হলো, কিন্তু সেই মামলায় হেরে গেলেন। মানে হচ্ছে একেবারে সুপ্রিম কোর্টের ডিসিশন, গভর্নমেন্ট শুড রিজাইন ইমিডিয়েট। এবং একই দিন রাজ্য বিধানসভায় বিরোধী দল, ওখানে কোনো বিরোধী দল থাকে, কিন্তু সেই সময় একমাত্র চিফ মিনিস্টার ছাড়া ওনার দলের সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট নাম ছিল, যত মেম্বার ছিল তারা সকলে ওনার বিরোধী হয়ে গেল এবং তারা সকলে মিলে রেজলিউশন পাস করলো যে সরকার থাকবে না, নতুন চিফ মিনিস্টার আমরা অ্যাপয়েন্ট করব। এবং এই যে সরকার পড়ে গেল, তার পরের দিন থেকে মানে আমার ওপর যে সমস্যাটা তৈরি হল সেইটাই সেখান থেকে কীভাবে দেখব, সেটা হলো প্রথম যেটা শুরু হলো সেটা হচ্ছে যে রাত্রিবেলা ফোন করা। রাত্রিবেলা ফোন করছে, কে করছে না করছে বোঝা যাচ্ছে না, নেপালি ভাষায় কথা বলছে এবং তোমাকে ফোন করবো, তোমাকে তোমার অফিসে গিয়ে মেরে আসবো, ইত্যাদি ইত্যাদি না। সেটাও ভয় পেলে তো হবে না, এগুলো আমাদের কাজ সবাই ছিল। তো আলটিমেটলি নানা রকম সমস্যা তৈরি করতে লাগলো, রাস্তায় বেরোনোর সমস্যা হয়ে গেল, লোকের পিছন ফলো করছে সেটা বুঝতে পারছি, মুভমেন্ট করা মুশকিল। তো সেই সময় এসআইপির ডিরেক্টর, তারপরে আপনার এসবির ডিরেক্টর, এরা সব কয়েকজন আমার আহ্বানেও ছিলেন। এরা একদিন আমার অফিসে এসে বললেন যে সুজিত তুমি কি চাও? আমি কী চাই মানে? বললো না আপনারা বলতে চাই, তখন অরুণ শৌরি একজন সাংবাদিকতার জগতে বিখ্যাত নাম, অনেকগুলো ভালো ভালো খবর এলো। বললো ডু ইউ ওয়ান্ট টু বি অরুণ শৌরি? আর অরুণ শৌরি কেন, আমি তো চেষ্টা করবো মানে সবচেয়ে বড় পুরস্কার যেটা পুলিশার অ্যাওয়ার্ড সেটা পাওয়া সাংবাদিকতা।
সাংবাদিকতার জগতে নোবেল যেটাকে বলা হয়। এসব হাসাহাসি হচ্ছে, তার মধ্যে ওনারা বললেন যে না, তোমাকে সিরিয়াসলি বলছি, সিচুয়েশন ইজ ভেরি ব্যাড, সিচুয়েশন ইজ ভেরি ব্যাড। আমরা তোমাকে গার্ড করে রাখছি, বিভিন্ন রকমভাবে তোমার অফিসের চারদিকে আমাদের লোকজন চলে গেছে, তোমার গায়ে কেউ সহজে হাত দিতে পারবে না, কিন্তু এইভাবে গার্ড তো তোমাকে আমি ইন্ডিভিজুয়ালি দিতে পারবো না, সুতরাং তুমি একটু ভেবে দেখো কী করবে। তাহলে ঠিক আছে, দেখা যায় নতুন গভর্নমেন্ট আসে, নতুন গভর্নমেন্ট এলো, মিস্টার গুরু দিদি গুরু বলে নতুন যিনি চিফ মিনিস্টার হলেন, তিনি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বড় দাদা, খুবই ঘনিষ্ঠ। তো সেই প্রসেসের মধ্যে আমিও ছিলাম, মনে যারা এই নাম সাজেস্ট করার থেকে শুরু করে সেটাকে পাস করার মধ্যে ইনভলভ ছিলাম। তো আলটিমেটলি ওই সরকারটা যখন তৈরি হলো তখন কিছুদিন চুপ করে এলো, কিন্তু এই সরকারটাও দীর্ঘদিন টিকতে পারলো, যা হয় কেনাবেচা শুরু হয়ে যায়, এবং সেই কেনাবেচা করেও কিন্তু আবার সরকার ফিরে আসার পরে সমস্যাটা কিন্তু সত্যি চূড়ান্ত জায়গায় পৌঁছে। সেটা প্রথম যেটা বললেন সেটা হচ্ছে একদিন ওনার বাড়িতে প্রেস কনফারেন্সে ডাকলেন, এবং আমার কাছে এসবি থেকে খবর এলো যে আপনি ওরা গাড়ি পাবেন, বললো ওর পাঠানো গাড়িতে যাবেন না, আর আপনি ওখানে কিছু খাবেন না, নদীদিনে ড্রপ অফ ওয়াটার কিছু খাবেন না। জান বললো পরে আপনি ফিরে আসুন, প্রেস কনফারেন্স করে চলে আসুন। প্রেস কনফারেন্স করে চলে এলাম, তারপর ফোন করলাম সেই ডিরেক্টর, উনি বললেন যে আপনাকে গাড়ি থেকে অ্যাক্সিডেন্ট করে বেড়ে যাওয়া হতো, আর নাহলে বিষ খাইয়ে মারা হবে। আপনি নিজে হেঁটে গেছেন ওটা রাস্তা, ওখানে কিছু খাননি, এই জন্য আগে থেকে আপনাকে সাবধান করেছিলাম, আপনি নিজে আপনার গ্যাংটকে থাকাটা খুব রিস্কি হবে, এবার আপনি কিন্তু চলে যান। আমি বললাম এটা তো কোনো প্রশ্ন, এটা তো কোনো প্রশ্নই নেই, মানে আমার চাকরি, আমি এখান থেকে চাকরি ছেড়ে দেবো, এটার কোনো প্রশ্ন নেই, যা হওয়ার। আলটিমেটলি ওরা আমার ওপর আক্রমণটা করল না, কিন্তু আমারই একজন সহযোগী মিস্টার প্রামার বলে একজন সাংবাদিক ছিলেন, তাকে কিন্তু একদিন মানে আমাকে ওনাদের দুজনকেই চ্যালেঞ্জ করেছিল যে রাত্রি 1টার সময় পুলিশ স্টেশনের সামনে আসুন। পুলিশ স্টেশনটা ছিল আমি যেখানে থাকতাম ঠিকঠাক সামনে, তো পুলিশ স্টেশনের সামনে আসুন, সেখানে আপনাদের আমরা দেখে নিই। আমরা দুজনে সাহস করে গেলাম, কেউ নেই। আলটিমেটলি আমি ফিরে এলাম, কিন্তু প্রামারের বাড়িটা ছিল আমার বাড়িতে, তাকে তো উপরে উঠতে হয়, প্রামারকে ওইখানে কিন্তু মাল সাংঘাতিকভাবে মাথাটা দুতলা হয়ে গেছে, খুব একটা করতে পারিনি, কিন্তু আলটিমেটলি আমাকে কলকাতায় চলে আসতে, কারণ ওখানে কিন্তু থাকার কিছু পরিস্থিতি। এটা একটা ঘটনা, এটা একদম প্রাথমিক সাংবাদিক জীবনের প্রথমার্ধের একটা ঘটনা। পরবর্তীকালে এরকম বহু ঘটনা আছে যেগুলো উতরে বেরিয়ে আসতে পারে আমাদের। তো এটা তো গেল সুদীপ্তার জীবনের একটাই ঘটনা, যেহেতু সময় আমাদের খুবই কম, তাই পুরো যে স্প্যানটা মানে স্ট্রাগল, মানে টিল ডেট যে স্ট্রাগল স্টোরি, তো সেটা শোনা গেল না। আমরা আবার পরবর্তী পর্বে অবশ্যই চাইব সুদীপ্তা আসুন এবং বাকি ওনার যা আছে মানে স্টোরি আছে আমাদের সাথে শেয়ার করুন। তো স্বজনদার কাছে যাবো, কেমন লাগলো? দারুণ, এটা অভূতপূর্ব, খুব আমরা অভিভূত হয়ে শুনছিলাম, ভবিষ্যতে আবার শুনবো এই প্রত্যাশা রাখলাম। আর আমার কি ছোট্ট প্রশ্ন, যে আপনারা শিখ দ্বারা সোজা করে কাজ করতে পেরেছেন, বর্তমান প্রজন্মকে আপনাদের কি উপদেশ যে শিখ দ্বারা সোজা রাখার মেকানিজমটা কীভাবে রাখা যেতে পারে? যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন, মানে আমি চাইছিলাম যে আপনাদের তরফ থেকে এই প্রশ্নটা আসুন, নাহলে আমরা তো নিজেই কথা শুনতে। এই কারণে বলছি যে আমরা যখন চাকরি করেছি তখন কিন্তু সত্যি কথা বলছি শিক্ষারা সোজা করে চাকরি করার মতো পরিবেশও ছিল, এবং আমাদের কোনো এডিটর, কোনো মালিক, আমরা মূলত প্রিন্ট মিডিয়ার লোক, কিন্তু তখন তো টেলিভিশন মিডিয়া এত বাংলা ছিল না, ডিজিটাল মিডিয়ার কোনো অস্তিত্বই ছিল না। তো সেই পিরিয়ডে যত কাগজে কাজ করেছি, আমি প্রায় 11 জায়গায় কাজ করেছি, আমার কিন্তু জীবনে কোনোদিন কোনো সম্পাদক, কোনো মালিক আমাদের বলেননি এটা করো না, ওটা কোনোদিন। এটা আমাদের একটা সৌভাগ্য। আপনি যে প্রশ্নটা করছেন সেই প্রসঙ্গে বলি যে শিবদারাটা কিন্তু আমার, শিবদারাটা আমার বাবা মা তৈরি করেছে, ঈশ্বর তৈরি। এই শিবদারাটা সোজা রাখবো কি রাখবো না, সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করে একজন সাংবাদিকতার সত্তার। আজকে যারা শিবদারা ডিগ্রি দিয়ে সাংবাদিকতা করছে তাদের কাছেও আমার এই মেসেজটা থাকবে যে যা খুশি করতে পারে, শিবদারাটা বেছে না। খুব ভালো লাগবে। কেমন লাগলো রাহুল, বলো?
যে এত কিছু শোনার পর রোমাঞ্চকর কাহিনী শুনছিলাম। হ্যাঁ, মন দিয়ে সবাই একবারে মন্ত্রমুগ্ধ হয়ে একটা রোমাঞ্চকর কাহিনী কিছু বলার নেই আর কিছু শোনার। তবে আমাদের যেমন দাদা আসেন এবং আরও এরকম রোমাঞ্চকর কাহিনী ওনার অভিজ্ঞতা যেন শেয়ার করেন, সেটাই আমি আশা করি। এবং আমাদের পিতারাও যাতে আরো ইন্সপায়ার্ড হতে থাকেন এবং আরো মেরুদণ্ড শক্ত করে, আরো বেশি নিজেদের মধ্যে শক্তি সঞ্চার করতে পারে লড়াই করার, যুদ্ধ করার। তো এইগুলো এরকম শুনলে তবে না ইন্সপায়ার্ড হবে আমাদের পিতারা। তো আমিও নিশ্চয়ই চাই যে সুদীপ্তা আবারও আসুন এবং ওনার এই সমস্ত স্টোরি আমাদের সাথে শেয়ার করেন। মা হোমিও ফার্মেসির তরফ থেকে সুন্দর পেমেন্ট থাকছে সুদীপ্তার জন্য, যেটা সজলদা সুদীপ্তাকে দিচ্ছে। মা হোমিও ফার্মেসি একটা অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, শামপুকুর থানা ঠিক বিপরীতে। সাবকার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে সুদীপ্তার জন্য। এই সুন্দর মা সরস্বতী রাহুল দিচ্ছে সুদীপ্তাকে। দেখে যেতে পিতাদের বলবো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং তোমার স্টোরি আমাদের সাথে শেয়ার করতে চলে এসো মনোমিতাদের। দেখো অন স্ক্রিন যাচ্ছে একটা ফোন নাম্বার, এই নাম্বারে ফোন করো এবং কন্ট্যাক্ট করে চলে এসো মনোমিতাকে। অপেক্ষায় রইলাম, তোমার খুব ভালো থেকো। আগামী সপ্তাহে আবার আসবো, দেখা হবে তোমাদের সবার সাথে। ধন্যবাদ।